ভূমি অধিগ্রহণ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ নানা জটিলতায় নির্ধারিত সময় শেষ হচ্ছে না চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট স্থাপনের কাজ। 285 কোটি টাকা ব্যয়ে ইউনিটের কাজ শেষ করতে অপেক্ষা করতে হবে আগামী বছরের জুন পর্যন্ত। এটি হলে দগ্ধ রোগীদের ভোগান্তি ও মৃত্যু অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে মাসে গড়ে দগ্ধ হয়ে ভর্তি হন 100-র বেশি। শীতকালে এই সংখ্যা বাড়ে কয়েক গুণ। আইসিইউ এইচডিইউ সুবিধা না থাকায় 8 থেকে 10 জনকে পাঠাতে হয় ঢাকায়। গড়ে মারা যান 10 জনের বেশি। একটা রোগী ফুরা গেলে টাকা নিয়ে যেতে হয়, এখানে চট্টগ্রামে যদি হয় চট্টগ্রামে রোডে চট্টগ্রামে থাকলো তার অনেক সুবিধা হলো, টাকা পয়সা খরচ কমলো এবং পর্যাপ্ত পরিমাণে সেবাটা পাইল। 2022 সালে আগুনে দগ্ধ হয়ে এখানে চিকিৎসা নিয়েছেন 7,500 রোগী। 2023 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 8,917 জনে। 2024 সালে 8,717 জন। চলতি বছর এই হার ছাড়িয়েছে কয়েক হাজার। 120-130 টার্নওভার হয়, তো সেই রোগীর মধ্যে আপনি ধরেন 10%-এর মতো আমাদের ঢাকা পাঠাতেই হয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বার্ন ইউনিটে একটা ডেডিকেটেড আইসিইউ থাকে, তো একটা ডেডিকেটেড আইসিইউ আমাদের নাই। চীনের সহায়তায় তৈরি হচ্ছে 150 সজ্জার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। গেল বছরের ডিসেম্বরের শেষে শুরু হয় কাজ। এখন পর্যন্ত 6তলা ভবনের ভিত্তি হয়েছে মাত্র। এই জন্য টানা বৃষ্টিকে দুষছে কর্তৃপক্ষ। 25 সজ্জা হচ্ছে এসডিইউ। এছাড়া আমার 4টা অপারেশন থিয়েটার থাকবে, তার মধ্যে 3টা অপারেশন থিয়েটার খুব অত্যাধুনিক লেটেস্ট প্রযুক্তির অপারেশন থিয়েটার থাকবে, একটা অপারেশন থিয়েটার ইমার্জেন্সি অপারেশন থিয়েটার হিসাবে নিচে থাকবে। এছাড়া আমার আউটডোর ইনডোর অন্যান্য ফ্যাসিলিটিও থাকবে। চলতি বছরের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে মাত্র শেষ হয়েছে 20%। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি শনিবার সন্ধ্যায় 6টা কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1245 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নদী সাগরে নেমেছেন জেলেরা। সকাল থেকে মাছঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইলিশ সহ অন্যান্য মাছ প্রচুর পরিমাণে ধরার আশা করছেন জেলেরা। এদিকে অভিযানের কারণে মা ইলিশ অবাধে ডিম ছাড়তে পারায় ইলিশের উৎপাদন অনেক বাড়বে বলছে মৎস্য বিভাগ, যা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে নদী সাগরে 22 দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। আর এই নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগীর হোসেন। সগীর, নিষেধাজ্ঞা তো শেষ হয়েছে, মাছ ধরছেন জেলেরা, কেমন বলছেন জেলেরা কি পরিমাণ মাছ পেয়েছেন এবং ব্যস্ততা কেমন মাছ ঘাটে? আমি ভোর থেকেই কিন্তু পদ্মার বিভিন্ন ঘাটে ঘুরেছি। আমি দেখেছি যে জেলেরা তারা কিন্তু মাছ ধরায় ব্যস্ত। কিছু কিছু জেলে নৌকা দেখেছি আমরা পাড়ে এসে মাছ নিয়ে যে ঘাটগুলো আছে ঘাটে উঠছে এবং বাজারে বিক্রি করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নদীর পাড়েই কিন্তু নৌকা বাঁধা আছে এবং পাশাপাশি দেখবেন নদীর ভিতরে কিন্তু অনেক নৌকা আছে যারা জেলেরা মাছ ধরছে। আজকে আমি বাজার ঘুরেছি, তবে তুলনামূলকভাবে ইলিশ কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু জেলেরা পাননি। তাদের আশা আগামীতে কিন্তু তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবেন। যেটা 1 কেজির ইলিশ, সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়, আর যে মিডিয়াম ইলিশগুলো আছে এগুলো বিক্রি হচ্ছে 1500 টাকা, আর ছোট ইলিশগুলো বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। আমি যদি বলি যে গত 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু অভিযান
পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ। তারা কিন্তু জেল দিয়েছে প্রায় 101 জনকে, আর মামলা দিয়েছে 123টি, জরিমানা করেছে 2,17,000 টাকা, পাশাপাশি জাল জব্দ করছে 47,092 মিটার। এই 92 মিটার জাল কিন্তু পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি তারা ইলিশ জব্দ করছে 2,912 কেজি। পাশাপাশি তারা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন 79টি এবং অভিযান পরিচালনা করেছেন 482টি। তো আমরা যেটা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এবছর কিন্তু তাদের অভিযান সফল হয়েছে তারা বলছেন, এবং তারা ভাবছেন যে আগামী গত বছরের তুলনায় এবছরে মাসে পদ্মা মেঘনায় মাছের উৎপাদন আরো বাড়বে বলে তারা আশা করছেন। এই ছিল সৈয়দপুর থেকে অভিযান নিয়ে সবশেষ। মাছ শিকার শুরু করেছেন জেলেরা, এবং সে বিষয়ে শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ছগির হোসেন। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে বাঁচাতে নিয়ন্ত্রণ করতে হবে পর্যটন। গবেষকরা বলছেন পর্যটনের চাপে দ্বীপে ভাঙন বাড়ছে, বিলুপ্ত হচ্ছে জীববৈচিত্র্য। তাই দেশের একমাত্র প্রবালদ্বীপ রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মানা জরুরি। আর জাহাজ পরিচালনা সংস্থার দাবি, তাদের সাথে কথা না বলেই দেওয়া হয়েছে নির্দেশনা। থাইল্যান্ডের কোরাল আইল্যান্ড প্রবাল দ্বীপটি পর্যটকদের কাছে জনপ্রিয়। সেখানে নিয়ন্ত্রিত পর্যটনের ফলে দ্বীপের প্রবালসহ জীববৈচিত্র্য বেশ সুস্থ আছে। কিন্তু বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের চিত্র ভিন্ন। করোনার সময় সৈকতে প্রবাল দিয়ে সৌন্দর্য বর্ধন করে হোটেল মোটেলগুলো। কেয়াবন ও নারিকেল বাগান উজাড় করে গড়া হয়েছে কয়েকশো কটেজ। পরিবেশ সংরক্ষিত এলাকায় এমন অনিয়ন্ত্রিত পর্যটনে ধ্বংসের মুখে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য। রাতের বেলা আলো জ্বালায়, সেখানে গান বাজনা হয়, সাউন্ড আসে, এসব কারণে কিন্তু কচ্ছ ভাষা কমে গিয়েছে। সেন্ট মার্টিনের অনেক দিকে কিন্তু এখন ভাঙন শুরু হয়েছে এই প্রবালকে সংগ্রহ করার কারণে, প্রবাল তুলে ফেলার কারণে। তো এই জন্য এইটাকে কঠোরভাবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। দ্বীপটি বাঁচাতে পর্যটনে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। কেবল ডিসেম্বর জানুয়ারিতে দ্বীপে রাত্রি যাপন করতে পারবে পর্যটকরা। তবে এ বিষয়ে দ্বিমত সি ক্রুজ পরিচালনাকারী সংস্থার। এখানে অলরেডি তো ওনারা সংকুচিত করে ফেলছে 2000 লোকের যে যাতায়াত, এখানেই তো সংকুচিত করে ফেলছে। আর যে সত্রগুলো দিছে এটা বাস্তব অর্থে কতটুকু কার্যকর করতে পারবে এটা আমি আদৌ বোধগম্য না। ট্যুরিজমের জন্য সম্পূর্ণ সাংঘর্ষিক, তবে এটা ভিন্নভাবে এই শর্তগুলা বাস্তবায়ন করা যাইতো যদি আমাদের সাথে বসে যদি সিদ্ধান্ত নিত। পর্যটন মৌসুমে দ্বীপ জুড়ে সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন, তাই স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া জরুরি। দিয়ে পরিবেশ অধিদপ্তর থেকে এখানে গার্ড নিয়োগ করতে হবে। টোটাল সেন্ট মার্টিনে কয়জন, আমরা যদি 5-7 জন বা 10 জন গার্ডও রাখি, এটা কিন্তু সরকারের জন্য বড় বিষয় না। কিন্তু তার বিপরীতে আমরা কিন্তু জীববৈচিত্র্যের একটি ভালো উন্নতি দেখতে পাবো। স্বচ্ছ নীল পানির নিচে বর্ণিল মাছ আর বিস্তীর্ণ প্রবাল প্রাচীরই সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য। এখানে একসময় 100 প্রজাতির প্রবাল থাকলেও এখন নেমেছে অর্ধেকে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় বিশ্ব ব্যাংকের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। আগামী ডিসেম্বরে প্রকল্পটি পাশ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদীতে ধাঁধার চর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, ঢাকা শহরের 4টি নদী নিয়ে বিশ্ব ব্যাংকের সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। পরিবেশ দূষণ রোধে দেশবাসীকে সহায়তার আহ্বান জানান তিনি। নদী বাঁচাতে শিগগিরই বর্জ্য ব্যবস্থাপনা ঠেলে সাজানোর কথাও জানান উপদেষ্টা। এ সময় সেন্ট মার্টিন দখলদারীদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে জানিয়ে পলিথিনের বিরুদ্ধেও অভিযান চলছে বলে জানিয়েছেন রেজওয়ানা হাসান। আমি ঢাকা শহরের 4টা নদী নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে কথা বলে যে প্রকল্পটা চূড়ান্ত করে ফেলেছি, আশা করি ইনশাআল্লাহ ডিসেম্বরে পাস হয়ে যাবে। সেই প্রকল্পে কিন্তু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের জন্য একটা আলাদা টাকার বরাদ্দ রাখা হয়েছে, জনবলেরও ব্যবস্থা রাখা হয়েছে, যন্ত্রপাতিরও ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নজরদারিটা বাড়াতে পারে। নতুন করে আলোচনা চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এটি ডোমার পৌরসভা বাস টার্মিনালের জায়গা। ৩০ বছর আগে এই জায়গাটি বরাদ্দ দেয় সরকার, তবে রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানা কারণে স্থাপন হয়নি টার্মিনালটি। এখন খালি জায়গায় বিভিন্ন মালামাল রাখছেন আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা। পৌর এলাকায় স্থায়ী টার্মিনাল না থাকায় সড়কের পাশেই রাখা হয় বাস। যাত্রী ওঠানামা চলছে যেখানে সেখানে, এতে সড়কে যানজট লেগেই থাকে। এই জায়গার লোকে তো ডিস্টার্ব দিতে ভাই, এই নেতা টেতা হাবি জাবি এগুলা তো ডিস্টার্ব দিছে। বাসগুলো দাঁড়ায়, তার ডান পাশ দিয়ে হচ্ছে নীলফামারী রোড, এখানে পরপর দুইটা মোড়, যার কারণে কিন্তু এখানে দুর্ঘটনা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগের পাশাপাশি ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরাও। বাস স্ট্যান্ড হইলে ভালো হয়, নাহলে রাস্তাতে গাড়ি নামানোর সঙ্গে গাড়ির যানজট লাগিয়ে দুর্ঘটনা ঘটে বেশি। আমরা প্রস্তাব দিচ্ছি আবারও যে আমাদেরকে ওইখানে কাউন্টার করে দেওয়া হোক, তাহলে পোস্ট কাউন্টার লোকাল গাড়ি, সেখানে যানজট সৃষ্টি হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রকল্পটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, দ্রুতই বাস্তবায়নের আশ্বাস তার। যারা এটার সাথে রিলেটেড আছে তাদের সাথে কালকে আলোচনা করব যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। বাস টার্মিনালটাতে কিভাবে বাস যে মালিকরা আছে তারা যেন বাস টার্মিনালে আসে, সেটা আমাদের একটা বিষয় উপস্থাপন থাকবে। ডোমার থেকে বিভিন্ন রুটে প্রতিদিন ২৫০০ যাত্রী চলাচল করে। বাস রয়েছে ৪৫ থেকে ৫০টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁ ও জয়পুরহাটে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের আগ মুহূর্তে রোগবালাই এবং পোকা মাকড়ের আক্রমণে দিশেহারা কৃষক। কীটনাশক ব্যবহার করেও দমন করা যাচ্ছে না রোগবালাই পোকামাকড়। ফলে এবছর রোপা আমনের উৎপাদন কিছুটা কম হতে পারে বলে শঙ্কা চাষিদের। নওগাঁয় রোপা আমন কাটা মাড়াইয়ের মাত্র ১৫ থেকে ২০ দিন আগে ধান খেতে ব্লাস্ট, ইঁদুর ও মাজরা সহ বিভিন্ন প্রকার আক্রমণ দেখা দেয়। বালাইনাশক দিয়েও সুফল না মেলায় ধানের উৎপাদন কমার শঙ্কায় চাষিরা। এই বছরে আমাদের এখানে প্রথম আর কি আক্রমণটা বেশি হয়ে গেছে। চিনি ওষুধ দিচ্ছি, করা ২০ দিন ২৫ দিনের মেয়াদ দিচ্ছে, দেওয়ার পর সেই এক সপ্তাহ যায় না। রোগবালাই ও পোকামাকড় থেকে ফসল রক্ষায় কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। কারেন্ট পোকার জন্য একদম গোড়াতে যে পোকাগুলো থাকে সেগুলোকে নিশ্চিত করে দমন করার জন্য সেখানে স্প্রে করার ব্যবস্থা করছি। ময়মনসিংহে ফসলের মাঠে কিছুদিন পরই শুরু হওয়ার কথা আমন ধান কাটা, কিন্তু এরই মধ্যে ধানে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। ধার দেনা করে আমন লাগিয়ে দিশেহারা কৃষক। বীজ দেওয়া মানতেছে না, অতিরিক্ত বীজ দিয়ে ৩-৪ বীজ দেওয়া বীজটা মানতেছে না। জয়পুরহাটে পচন ও পোকার আক্রমণ থেকে ধান ক্ষেত রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন কৃষকরা। তাদের অভিযোগ, কৃষি বিভাগের সহযোগিতা না পেয়ে সনাতন পদ্ধতিতে ফসল বাঁচানোর চেষ্টা করছেন। দিশেহারা হয়ে গেছে, স্প্রে করতে করতে আমাদের এখানে কোনো কৃষি বিভাগ থেকে কেউ আসে না বা দেখেও না। তবে কৃষি কর্মকর্তার দাবি, এখনো ছত্রাকের সংক্রমণ এবং পোকামাকড়ের আক্রমণ আশঙ্কাজনক নয়। ব্লক পর্যবেক্ষকের কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে আপনারা সঠিক সময়ে সঠিক মানের ওষুধ আপনারা ব্যবহার করবেন, তাতে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং ফসলটা অবশ্যই নিরাপদ ফসল আমরা ঘরে তুলতে পারব। সময় মতো প্রতিকার না পেলে উৎপাদন বিপর্যয়ের পাশাপাশি লোকসানের শঙ্কায় কৃষকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। কীটনাশক ব্যবহারেও দমন হচ্ছে না রোগবালাই, কৃষকরা কি বলছেন, কি ধরনের রোগবালাই বেশি হচ্ছে? দেখুন, জয়পুরহাট একটি উর্বর ভূমি, সকল ফসলের জন্য উপযুক্ত একটি জায়গা এবং আরেকটি আপনি নিশ্চয়ই জানেন যে জয়পুরহাট খরা বন্যা মুক্ত একটি এলাকা এবং এ কারণে কৃষকদের ভাগ্য কিছুটা প্রসন্ন। তবে বৈরী আবহাওয়ার কারণে কখনো কখনো এবং নিজেদের অনভিজ্ঞতার কারণে কৃষি বিভাগের কারণে বিপর্যয়ের মুখে পড়তে হয়। যেমনটি এই পোকার আক্রমণে জয়পুরহাটের কৃষকরা এরকম বিপাকে পড়েছেন। বিষয়টা হলো, জয়পুরহাটে বর্তমানে শীত মৌসুম প্রায় শুরু হতে চলেছে। এই সময় সকাল 10টা পর্যন্ত শীত থাকে, তারপর হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায়। তো কৃষি বিভাগ এবং সাধারণ কৃষকদের যে পূর্ব অভিজ্ঞতা, তারা জানিয়েছেন যে
এই হঠাৎ করে তাপমাত্রা এত বেড়ে যাওয়ার কারণে পোকার আক্রমণ এবং ছত্রাকের এক ধরনের ছত্রাকের আক্রমণ, যারাকে পচন রোগ তারা স্থানীয়ভাবে বলেছেন, এই পচন রোগের শিকার হচ্ছে বিশেষ করে ক্ষেতগুলো, ধান ক্ষেতগুলো। এতে করে গামড় কোনো ধান খেতে গামড় ধান, বিশেষ করে পেটে ধানের যে ধান আসে, বা কোনোটি ধান বের হয়ে গেছে, আবার কোনোটি আধা পাকা হয়েছে। এই অবস্থায় এই পোকার আক্রমণ মানে বেশ দুশ্চিন্তার কারণ। এই যদি পোকার আক্রমণ ঠেকানো না যায় তাহলে ফলন হানির একটি আশঙ্কা থেকেই যাচ্ছে। তো কৃষকদের সাথে কথা বলেছি, স্থানীয় কৃষি বিভাগের সাথে কথা বলেছি। এর যে মুখ্য যে সমস্ত কারণগুলি কৃষি বিভাগ মানে স্থানীয় যে এনজিওরা যারা কৃষি নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে মূলত তিনটা কারণে এই পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। প্রথমত কৃষকদের স্থির বিশ্বাস, যেটাকে তাদের অনভিজ্ঞতার বলা হচ্ছে, সেই স্থির বিশ্বাসটা হলো বাপদাদার আমল থেকে যে পদ্ধতিটা শিখে এসেছেন সেই পদ্ধতি অনুযায়ী, এবং যারা এই কীটনাশক কোম্পানিগুলো আছে তাদের কোম্পানির যে মানে ডিলার বা বিক্রেতারা আছে, এই বিক্রেতাদের কাছে তারা কিন্তু পরামর্শ নেন। এই পরামর্শ এবং নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ করে তারা ধান খেতে এই ওষুধ ছিটিয়ে দিচ্ছেন। এবং মানে এই কারণ হলো যে এই ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসায়িক মানে স্বার্থ দেখে এবং কোম্পানির মানে অনেক সময় স্বার্থ দেখার কারণে তাদের যে কোনো ওষুধ দিয়ে এগুলোকে তারা ছিটিয়ে দিচ্ছেন, সুতরাং কাজ হচ্ছে না। দ্বিতীয় যে কারণটি হলো সেগুলো কৃষি বিভাগের লোকবল সংকট। এই সমস্ত কারণেই আসলে এই পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। তো কৃষি বিভাগ বলছে যে তাদের কাছে যদি কেউ আসে, কোনো কৃষক আসে, তারা পরামর্শ দেওয়ার জন্য তারা মানে বসে আছেন এবং পরামর্শ দিয়ে থাকতেছেন। তো কৃষি বিভাগের এই পরামর্শ যদি কাজে লাগে, আগামীতে যদি বিশেষ করে ঔষধ ছিটানো হয় তাহলে পোকার আক্রমণ দমানো সম্ভব। তো জয়পুরহাট থেকে ধান খেতে পোকার আক্রমণ এই ছিল আমার কাছে সর্বশেষ। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবিদুল মোমেন মুনি। নিলামে ভালো দাম মিলছে সমতলের চা পাতার। গত কয়েক মৌসুমে লোকসানের পর পঞ্চগড়ের চা চাষিদের মুখেও তাই হাসি ফুটেছে। কারখানা মালিকরা বলছেন চায়ের গুণগত মান বাড়লে দামও ভালো পাওয়া যায়। উন্নত মানের চা তৈরিতে প্রশাসন, স্থানীয় চা বোর্ডের নীতি নির্ধারণ সহ কড়া তদারকির সুফল মিলছে বলছে সংশ্লিষ্টরা। দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিত পঞ্চগড়ে কয়েক বছর ধরে লোকসান গুনছিলেন চা চাষিরা। মাত্র 12 টাকা কেজি দরে কাঁচা পাতা বিক্রি এবং 40 থেকে 50% মূল্য কর্তন করেও পাওনা টাকার জন্য ক্ষুদ্র চাষিদের ঘুরতে হতো দিনের পর দিন। তবে সম্প্রতি ভালো মানের কাঁচা পাতা 32 থেকে 35 টাকা কেজিতে কিনছেন কারখানা মালিকরা। এতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সমতলের চা চাষিরা। অনেক চা চাষি ছিলাম যারা চা বাগান আমরা তুলে ফেলছি, কিন্তু এই সিজনে চায়ের রেট আমরা ভালো পাচ্ছি, 30-32 টাকা করে রেট পাচ্ছি। আমরা অনেকটা লাভবান হচ্ছি আর কি। এই বছরকার মতে আমরা সুন্দর দামও পাচ্ছি আর চা বাগানের সুন্দর যত্ন নিচ্ছি। মান ভালো না হলে ভালো দাম পাওয়া যায় না উল্লেখ করে কারখানা মালিকরা বলছেন নানামুখী উদ্যোগের ফলে এখন ভালো মানের চা উৎপাদন করছেন চাষিরা। অকশন মার্কেটেও তাই ভালো দাম মিলছে। পঞ্চগড়ের জন্য চায়ের সর্বনিম্ন দর নির্ধারণ করা হয়েছে 170 টাকা, যেখানে সিলেট এবং চিটাগাং ওই দুই অঞ্চলের চায়ের জন্য সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 245 টাকা। এই যে প্রাইসের একটা প্রাইসের ডিফারেন্সের জন্য আসলে যারা বায়ার আমাদের উত্তরবঙ্গের চায়ের দিকে ঝুঁকছে বেশি। অকশন মার্কেটে চা পাতার মূল্য কম থাকায় এখানে চাষিরা ক্ষতিগ্রস্ত ছিল। তো ইদানিং যে বাজার দর চলতেছে, যে রেট চলতেছে অকশন মার্কেটে, সেটাতে চাষিরাও খুশি, আমরা ফ্যাক্টরিওয়ালারাও খুশি। জেলায় উন্নত মানের চা উৎপাদনের ক্ষেত্রে 14 দফা নীতিমালা অনুসরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই নীতিমালা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা করা একটা মনিটরিং সিস্টেম ডেভেলপ করি। যে সমস্ত চা চাষি কিংবা ফ্যাক্টরি মালিক যারা আমাদের দেওয়া 14 দফা অনুসরণ করেন নাই বা ব্যর্থ করেছেন, তাদেরকে আমরা জরিমানা করেছি। করা মনিটরিংয়ের মাধ্যমে আমরা চায়ের কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করছি। বর্তমানে জেলার প্রায় 10,000 একর জমিতে চা চাষ হচ্ছে। কাঁচা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে চা চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।